2019 সালে গুগল হুয়াওয়ের সাথে কাজ করা বন্ধ করে দেওয়ার পরে আমরা অনেকেই ভেবেছিলাম যে হুয়াওয়ের স্মার্টফোন জার্নি বোধহয় এখানেই শেষ, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে 2026 সালে হুয়াওয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে আবারও কামব্যাক করলো এবং এবার তারা আগের থেকে আরও বেশি শক্তিশালী বলছি কারণ হুয়াওয়ে এখন নিজেদের অপারেটিং সিস্টেম তৈরি করেছে, নিজেদের হার্ডওয়্যারের উপরে তারা সবচেয়ে বেশি ফোকাস করেছে এবং তারা এখন গুগল অ্যাপস ছাড়াই ইন্টারন্যাশনাল মার্কেটে ফিরে এসেছে, যে কারণে এটা বলতেই হয় যে বিশাল বড় একটা প্রত্যাবর্তন নিয়ে হাজির হলো হুয়াওয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে। আপনাদের যাদের অনেক বেশি কোয়েশ্চেন আছে হুয়াওয়ের এই কামব্যাকটা নিয়ে, তাদের এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার কাজই হচ্ছে আজকে, কারণ আজকে আমরা আমাদের এই ভিডিওটা পার্ট বাই পার্ট এমনভাবে সাজিয়েছি যেখানে আমরা হুয়াওয়ের এই কামব্যাকটাকে পর্যালোচনা করব এবং ইন্টারন্যাশনাল মার্কেটে হুয়াওয়ে কিভাবে কামব্যাক করলো এবং আলটিমেটলি তাদের স্থায়িত্বটা কেমন হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা হবে। একদম শুরুতেই আমি আলোচনা করতে চাই যে হুয়াওয়ে কিভাবে কামব্যাক করলো। যেহেতু তাদের উপরে গুগলের ব্যান্ড আছে, তাহলে তারা অ্যান্ড্রয়েড নিয়ে কিভাবে কাজ করলো। এটার উত্তর হচ্ছে যে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্ল্যাটফর্ম বা এওএসপির সম্বন্ধে কিন্তু আমাদের সবার ধারণা আছে। যেমন একসময় আমরা পিক্সেল এক্সপেরিয়েন্স রোম ব্যবহার করতাম কিংবা কাস্টম যে রমগুলো ব্যবহার করতাম, সবগুলো রমই কিন্তু কাস্টমাইজড ছিল, যেখানে বিভিন্ন ডেভেলপাররা অ্যান্ড্রয়েডের এই ওপেন সোর্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করতো, যেগুলো হয়তো আমরা শাওমি, পোকো F1 থেকে শুরু করে যে সমস্ত ফোনে কাস্টম রোম ব্যবহার করা যেত, বুটলোডার আনলক করে সেই সমস্ত ফোনে আমরা ব্যবহার করতাম। ঠিক সেভাবেই হুয়াওয়ে কিন্তু অ্যান্ড্রয়েডের এই ওপেন সোর্স প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করা শুরু করে। আর এই কাজের এক্সপেরিমেন্টগুলো তারা করে হচ্ছে চাইনিজ মার্কেটে। যেহেতু চায়নাতে অলরেডি গুগল অ্যাপ্লিকেশনস ব্যান্ড ছিল, তাই চায়নাতে হুয়াওয়ের খুব একটা সমস্যা হয়নি স্মার্টফোন বিক্রি করতে, যে কারণে হুয়াওয়ে চাইনিজ এই সম্পূর্ণ পপুলেশনটাকে কাজে লাগিয়েছে এবং চায়নাতে তারা কিন্তু বেশ বড় সড়ো একটা জায়গা জুড়ে থাকে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। যেহেতু হুয়াওয়ে অ্যান্ড্রয়েড ব্যবহার করার অধিকার সম্পূর্ণভাবে হারায়নি, তারা এওএসপি ব্যবহার করে ধীরে ধীরে কাজ করতে থাকে এবং পরবর্তীতে তারা হারমোনি ওএস নামে তাদের নিজেদের একটি অপারেটিং সিস্টেম তৈরি করে, যেটা আমরা সবাই ধারণা করি যে অন টপ অফ অ্যান্ড্রয়েডই তৈরি করা। তবে হুয়াওয়ে সরাসরিভাবে বলে যে তাদের এই অপারেটিং সিস্টেমটা তারা নিজেরাই তৈরি করেছে। যদিও প্রথম দিকে তারা অন টপ অফ অ্যান্ড্রয়েডের হয়েই কাজ করছিল, কিন্তু ধীরে ধীরে তারা এমনভাবে হারমোনি ওএসটাকে তৈরি করে যে বর্তমানে হারমোনি ওএসটাকে আমরা একদমই স্বাধীন বলতে পারি এবং গুগল বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা এওএসপির থেকে একদমই আলাদা। হুয়াওয়ের এই ব্যান্ডের কারণে হুয়াওয়ে যেই অধিকারগুলো হারিয়েছিল সেগুলো হচ্ছে গুগল অ্যাপ্লিকেশনস ব্যবহার করার অধিকার। যেমন আমরা গুগল ম্যাপ ইউজ করি, গুগল সার্ভিস ইউজ করি, পাশাপাশি প্লে স্টোর কিংবা জিমেইল বা যেগুলো গুগল অ্যাপ আছে যেমন ইউটিউব, এই অ্যাপ্লিকেশনসগুলো হুয়াওয়েতে আমরা ব্যবহার করতে পারবো না। এটাই ছিল হুয়াওয়ের ওপরে গুগলের ব্যান্ড। আর সে সময় হুয়াওয়ে 3টা কাজ করেছিল। সেই 3টা কাজের মধ্যে একটা হচ্ছে এইচএমএস বা হুয়াওয়ে মোবাইল সার্ভিস তৈরি করা। ঠিক যেমন আমরা গুগল সার্ভিস দেখি, ঠিক একইভাবে হুয়াওয়ে তাদের নিজেদের একটি মোবাইল সার্ভিস তৈরি করে, যেই সার্ভিসটা ব্যবহার করে গ্রাহকরা তাদের নিজেদের কাজগুলো করে নিতে পারছিল। এরপরে হুয়াওয়ে যেটা করে, তারা তাদের নিজস্ব একটি অ্যাপ গ্যালারি তৈরি করে। যেহেতু প্লে স্টোর আর হুয়াওয়ে ফোনে ব্যবহার করা যাবে না, তাই তারা নিজেদের একটি অ্যাপ গ্যালারি তৈরি করে, যে অ্যাপ গ্যালারিতে তারা ডেভেলপারদের দিয়ে অনেকগুলো অ্যাপ ডেভেলপ করে ফেলে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস এর জন্য। আর এটা সম্ভবই হয়েছে অনেক বছর ধরে ডেভেলপারদের একদম অন্তিম পরিশ্রমের ফলে। আর যে কারণে হুয়াওয়ে কিন্তু টিকে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে, কারণ অনেক দেশই আছে যেখানে গুগল সার্ভিস বা গুগল অ্যাপ্লিকেশনসগুলো একদম গুরুত্বপূর্ণ কিছু না। ঠিক যেমন আমাদের দেশে গুগল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন অনেক দেশ আছে যে সমস্ত দেশে গুগল সার্ভিসটা একদম সেকেন্ডারি অপশন হিসেবে ব্যবহার করা হয়, আর সেই সমস্ত দেশকেই টার্গেট করে হুয়াওয়ে। যেমন চায়না হচ্ছে প্রথম একটা কান্ট্রি, যেই কান্ট্রিতে মূলত হুয়াওয়ে সম্পূর্ণ মার্কেটটাকে দখল করে ফেলে। আর যেহেতু তারা সফটওয়্যারের দিকে পিছিয়ে যেতে শুরু করে, তখন তারা হার্ডওয়্যারের উপরে অনেক বেশি ইনভেস্টমেন্ট করা শুরু করে, যেমন ক্যামেরা, স্যাটেলাইট কমিউনিকেশন, ব্যাটারি এবং ফোল্ডেবল ডিভাইসেসের উপরেও তারা কিন্তু বেশ ভালো ইনভেস্ট করা শুরু করে। হুয়াওয়ে মেট এক্সটি এর মতো ডিভাইস রিলিজ করার পরে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বড় সড়ো আলোড়ন তৈরি হয় যে হুয়াওয়েতে গুগল সার্ভিস না থাকার পরেও হুয়াওয়ে হার্ডওয়্যার ওয়াইজ এত বেশি ইনোভেশন নিয়ে আসে যে অনেক গ্রাহকই কিন্তু পরবর্তীতে হুয়াওয়ের ফোনে শিফট হতে শুরু করে। ঠিক যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন চায়নাতে গিয়েছিলাম এবং আমি যখন হুয়াওয়ের স্মার্টফোনগুলো এক্সপিরিয়েন্স করি, আমি সত্যিই অনেক অবাক হয়েছিলাম এবং স্মার্টফোনগুলো ধরে আমার কাছে মনে হচ্ছিল যে হুয়াওয়ে আসলে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট 5 years ahead কম্পেয়ার টু আদার কোম্পানিজ লাইক স্যামসাং, অ্যাপেল অ্যান্ড শাওমির কথাও যদি বলেন আপনারা। হুয়াওয়ে এক্স ম্যাক্সের মতো ডিভাইস তারা এখনই রিলিজ করে ফেলেছে চাইনিজ মার্কেটে, যেটা কিন্তু নিঃসন্দেহে বলতে গেলে আরও 1 থেকে 2 বছর পরে হয়তো আমরা অ্যাপেলকে আনতে দেখব একই রকমের ডিভাইস। সো স্বাভাবিকভাবেই হার্ডওয়্যারের দিক থেকে হুয়াওয়ে সত্যি অনেক বেশি অ্যাডভান্সড, আর মূলত হার্ডওয়্যারের এই ব্যাপারটার উপরে ফোকাস করেই গ্রাহকদেরকে আরও বেশি নিজেদের কাছে টেনে নিয়েছে হুয়াওয়ে। আর যে কারণে গুগল থাকুক আর না থাকুক, মানুষ দিন শেষে হুয়াওয়ের এই হার্ডওয়্যারের প্রেমে পড়ে গিয়ে হুয়াওয়ে স্মার্টফোনগুলো কেনা শুরু করে। ঠিক যেমন আমাদের দেশে হুয়াওয়ে পুরো এটি
আলট্রা ফোনটা কিন্তু অনেক বেশি বিক্রি হয়েছে, যদিও এই ফোনটাতে কিন্তু কোনো গুগল সার্ভিস নেই। আর এইভাবেই গুগল ইকোসিস্টেম যে সমস্ত দেশে কম গুরুত্বপূর্ণ সেই সমস্ত দেশে হুয়াওয়ে কিন্তু আস্তে আস্তে তাদের মার্কেটিং স্টার্ট করে এবং তাদের ফোনগুলো সেখানে ভালোই বিক্রি হতে শুরু করে। আর ধীরে ধীরে এই বিষয়টাকে ফলো আপ করেই হুয়াওয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এখন চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হুয়াওয়েতে কি আমরা গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারবো? ওয়েল, অবশ্যই আমরা গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারবো, কারণ স্যাম জন এই ডিভাইসটা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে এবং তিনি আমাদেরকে দেখিয়েছে যে গুগল প্লে স্টোর চলছে হুয়াওয়ে স্মার্টফোনে। আর এটা চলাটা একদমই স্বাভাবিক, কারণ আমরা ভিভো বা ওপো, শাওমির মতো যে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো আছে সেগুলোতে তো আমরা প্লে স্টোর এপিকে ইনস্টল করে প্লে স্টোর অ্যাক্সেস করতে পারি। ঠিক একইভাবে আমরা হুয়াওয়েতেও প্লে স্টোরের এপিকে বা গুগল অ্যাপসের এপিকেগুলো ইনস্টল করে গুগল অ্যাপস ব্যবহার করতে পারবো। তবে এই ফোনগুলোতে নোটিফিকেশন ইস্যু থাকবে কিনা সেটা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে হুয়াওয়ে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে ফেরত এসেছে, তারা অবশ্যই এই এক্সপেরিমেন্টগুলো করেই ইন্টারন্যাশনাল মার্কেটে এসেছে। আর আগামী জুনের 8 তারিখে যখন এই ফোনটা লঞ্চ হবে তখনই আমরা বলতে পারবো যে আলটিমেটলি হুয়াওয়ের এই ফোনগুলোতে আমরা কোনো প্রকার কোনো নোটিফিকেশন ইস্যু সহ গুগল প্লে সার্ভিস রিলেটেড কোনো ইস্যু আমরা ফেস করি কিনা, কারণ ফেস করা মাত্র অবশ্যই আমরা আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তবে আমি আপনাদেরকে এতটুকু শিওর বলতে পারি যে হুয়াওয়ে স্মার্টফোনগুলোতে আমরা প্রি ইনস্টলড গুগল প্লে স্টোর পাবো না, আমরা পেয়ে যাব হুয়াওয়ের একটি আলাদা অপারেটিং সিস্টেম। আমরা যখনই গুগল অ্যাপ্লিকেশনস ব্যবহার করতে চাইবো তখন আমাদেরকে প্লে স্টোরের এপিকে ইনস্টল করে নিতে হবে। আর প্লে স্টোরের পরিবর্তে আমরা হারমোনি ওএসের অ্যাপ গ্যালারি ব্যবহার করব এবং হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস ব্যবহার করব এবং পেটাল সার্চ বা পেটাল ম্যাপ ব্যবহার করব। তবে অনেক আন্তর্জাতিক ব্যবহারকারী আছে যারা অ্যাপ গ্যালারি বা এপিকে ইনস্টল করে মাইক্রো জি বা জি বক্সের মাধ্যমে একটা সমাধান নিয়ে এসেছে, যে সমাধানটা ব্যবহার করে তারা মূলত প্লে স্টোরের অ্যাপ্লিকেশনসগুলো ব্যবহার করছে। তবে এগুলো গুগলের অ্যাপস ব্যবহার করার জন্য একটা পার্মানেন্ট কোনো সলিউশন না। আর তাই হুয়াওয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ফেরত এসেছে বলে যে গুগল সার্ভিস ফেরত এসেছে ব্যাপারটা কিন্তু এমন না। হুয়াওয়ে কামব্যাক করেছে উইথ দেয়ার গ্রেটেস্ট হার্ডওয়্যার, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন। আর এটাকে পুঁজি করেই মূলত হুয়াওয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভাইভ করার কথা ভাবছে। আর গ্রাহকরাও যেহেতু হার্ডওয়্যার অনেক পছন্দ করে হুয়াওয়ের, তাই তারাও হয়তো হার্ডওয়্যারের উপর ফোকাস করেই হুয়াওয়ের এই স্মার্টফোনগুলো কেনা শুরু করবে, যার মধ্যে হয়তো আমি নিজেও একজন হতে যাচ্ছি, কারণ হুয়াওয়ের এক্স ম্যাক্স ডিভাইসটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের মার্কেটে হুয়াওয়ে কিছু ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, যার একটা লিস্ট আমার কাছে আছে এবং সেই লিস্টটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি হুয়াওয়ে মেট প্যাড 5 আসবে, সাথে হুয়াওয়ে ব্যান্ড 11, হুয়াওয়ে ব্যান্ড 11 অ্যালুমিনিয়াম, হুয়াওয়ে ব্যান্ড 11 প্রো, হুয়াওয়ে ফ্রি বার্ডস AC4, হুয়াওয়ে ফ্রি ক্লিপ 2, হুয়াওয়ে ফ্রি বার্ডস AC2, হুয়াওয়ে ওয়াচ ফিট 5, হুয়াওয়ে ওয়াচ ফিট 5 প্রো এবং স্মার্টফোনগুলোর মধ্যে হুয়াওয়ে মেট X7, হুয়াওয়ে মেট 80 প্রো, হুয়াওয়ে নোভা 15 ম্যাক্স এবং হুয়াওয়ে নোভা Y7 4। এই ডিভাইসগুলো হুয়াওয়ে দেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে আগামী 8ই জুন এবং 8ই জুনের পর থেকে আপনারা হুয়াওয়ের যে কোনো স্টোর থেকে এই ডিভাইসগুলো ইজিলি কিনতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমরা মোটামুটি এক্সপ্লেন করার ট্রাই করেছি যে হুয়াওয়ে কিভাবে আমাদের দেশে ব্যাক করছে। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছেন বা ধারণা করতে পারছেন যে হুয়াওয়ে কিভাবে আমাদের দেশে ফেরত আসছে। আর আশা করছি ধীরে ধীরে অনেক গ্রাহকই হয়তো আমরা পাবো হুয়াওয়ে স্মার্টফোনের আমাদের দেশে। হুয়াওয়ে নিয়ে আপনাদের যাদের প্রশ্ন আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের সাধ্যমতো আমরা অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিব। আর হুয়াওয়ে লঞ্চিং ইভেন্ট কিন্তু জুনের 8 তারিখে, যেখানে আমি নিজেও যাব এবং আমি থাকবো সেখানে উপস্থিত আপনাদেরকে দেখানোর জন্য যে হুয়াওয়ের স্মার্টফোনগুলো আলটিমেটলি আমাদের দেশে কিভাবে চলবে এবং কেমন হবে সেই এক্সপেরিয়েন্সটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।